नर्मदे हाट 3रा मार्च आज मलनगांव जाওয়ার পথে মান নদী সঙ্গম। তো ওখানে যাওয়ার পথে রাস্তায় পড়লো এই আশাপুরী মাতার মন্দির। তো ওখান থেকে এই পাথুরে জমির উপর দিয়ে এখানে উঠে আসলাম। জায়গাটি খুব সুন্দর। এখানে বসে সাধু বাবার দেওয়া 1 প্যাকেট বিস্কুট খেলাম। আর এখানে দেখুন এই ধরনের অনেক মন্দিরে দেখেছি, সব সুন্দর সুন্দর মাটির সব পাত্র করা ভিতরে। এগুলো ওই নাগমাতা মন্দিরেও দেখেছি। এগুলো দেখতে ভারী সুন্দর। আর এরকম একটি রাস্তা করা আছে যাতে ভিতরে জীবজন্তু থাকতে পারে এরকম ভাবে। আর আশাপুরী মাতা নিশ্চয়ই মনের বাসনা পূরণ করেন। তো এখানে অনেকে তাদের মনোবাসনার জন্য বস্ত্রের টুকরো, শাড়ি, গলার হার এই সমস্ত দেবীর উদ্দেশ্যে দান করে গেছে। জয় ভৈরব বাবা। আর এখানে ভৈরব মূর্তি, একটি শিলাখণ্ড। যাই হোক, সব দেবদেবী সকলের তো পরিচয় আমার জানা নেই। তো আপাতত এখানটা বসে একটু বিস্কুট খেলাম, দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম, মন্দিরের অধিষ্ঠাত্রী। এখন আবার চলবো আমার নিজের পথে। নর্মদে হার। এই মন্দিরে এই বাবার সাথে দেখা হলো নর্মদে হার। হ্যাঁ, তো ইনি আমাকে পরবর্তী পথের নির্দেশ জানালেন। তো চিল মাতাকে প্রণাম করে এখানে ভিতরে এক সিদ্ধ বাবারও ছবি আছে। এই তো শক্তি আরাধনায় কত সিদ্ধ সন্ত কত কত জায়গায় কত কত দৈবী শক্তি আছে, আমরা তার খবর রাখি না হয়তো। তো চিল মাতার স্থান, এই বিশাল মন্দির তার স্থান। আর সামনে ও কালিকা মাতা, ভৈরব বাবা। ও, তো সামনে আছে ভৈরব বাবা মন্দির। তো চিল মাতা দর্শন হলো আর ভৈরব বাবা এখানে সামনে। তো আপাতত মান সঙ্গম পার হয়ে গেলাম। এই মাঝি ভাই অত্যন্ত সুলভ মূল্যে আমাকে পার করে দিল। অনেকটা পথ আসতে হলো ওকে যাতায়াতে। তো মাত্র 200 টাকা সে নিল। যদি কমও দিতাম কিছু মনে করতো না। যাই হোক, উচিত মূল্য তো আরও পাওয়া উচিত। পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে। তো আপাতত মান সঙ্গম পেরিয়ে উপরে একটি শিব মন্দির আছে, শিব মন্দিরে খানিকক্ষণ থাকবো, তারপরে আগে এগিয়ে যাব নর্মদে হার। নর্মদে হার এই মান সঙ্গম পেরিয়ে এখান দিয়ে এসেছিলাম। এই মান সঙ্গমের এখানে পেরোনোর পরে এখানে একটি প্রাচীন শিব মন্দির। তো এই শিব মন্দির আর সকালবেলা যে মন্দির দেখেছি দূরে গ্রামে, ওদেরও দাবি ওটা ঋদ্ধেশ্বর।
আর এখানে যিনি সাধু আছেন তানর ধাবি, ইনি হচ্ছেন ঋদ্ধেশ্বর। তো গুগল ম্যাপে দুটোর একটাকে রুদ্রেশ্বর আর আরেকটাকে ঋদ্ধেশ্বর বলা আছে, কিন্তু কোনটা সঠিক বলা মুশকিল, কারণ এটা বিতর্কিত। তবে এ মন্দিরটাকে দেখে কিন্তু, বা শিবলিঙ্গকে দেখে অতটা প্রাচীন আমার মনে হয়নি। সকালে যে মন্দিরটি দেখেছিলাম, অদিতি মাতার স্থান বলে লেখা আছে, সেটিকে একটা একদম স্বাভাবিক প্রাকৃতিক লিঙ্গ বলে মনে হয়েছে। আর এখানকার লিঙ্গটি অতটা আমার প্রাচীন বলে মনে হয়নি। যাই হোক, এটাও অদিতি মাতার স্থান, মানে আদিত্যদের জন্মদাত্রী মাতা। তো তো বিতর্কের মধ্যে না গিয়েও বলতে পারি জায়গাটি প্রাচীন। আর একজন সাধু এখানে থাকেন, তিনি খুব যত্ন করে, আমি তো দুপুরে ভোজন নিইনি এখানে, তা সত্ত্বেও তিনি চা, তারপরে বোঁদে, তার নিজের হাতে তৈরি পেঁপে ইত্যাদি খেতে দিলেন, সেগুলো গ্রহণ করেছি। তারপর তিনি জীবজন্তু এবং ফল গাছপালা খুব পছন্দ করেন, অনেক গাছপালা লাগিয়েছেন, ফলের গাছ। দুঃখ করছিলেন অনেক পরিক্রমাকারী না জিজ্ঞাসা করে কাঁচা ফল ছিঁড়ে নিয়ে চলে যায় অজান্তে, লুকিয়ে। তো এইসব, যাই হোক, সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কি করার আছে। আপাতত 3:30 বেজে গেছে, তো আবার পথে নামলাম। এবার গন্তব্য শুক্লতীর্থ, শুক্লেশ্বর মহাদেব। তো ও স্থানটিও আমার অজানা। তো গ্রামের পথে, অজানা পথে দুপুরে কাউকে জিজ্ঞাসা করানো নেই, তো একটাই মাত্র পাকদণ্ডী রাস্তা, সেটাই ধরে হাঁটতে থাকি, দেখি কোথায় গিয়ে পৌঁছই। নর্মদে হর। তো চিড়িয়া সঙ্গম বা শুক্লতীর্থ যাওয়ার পথে একটা অদ্ভুত জায়গায় এসেছি। একটা নালা পার করতে হলো, আর চারিদিকে সব কাঁটা ঝোপ আর ঝাড়ি, ভয়ানক কাঁটা ঝোপ, আর তার মাঝখান দিয়ে এই ছোট্ট পাকদণ্ডী রাস্তা। তবে পথের ধারের এই হলুদ ফুলগুলো ভারী সুন্দর। হ্যাঁ, এইরাই মনটা ভুলিয়ে রেখেছে, বুঝতে দিচ্ছে না যে আমি চলেছি একটি কাঁটা ঝোপের মধ্যে দিয়ে। তো এ জায়গা দুর্গম তো বটেই, গ্রামবাসীরাও খুব কম আসে, কিছু কিছু জেলে আসে, আর কিছু কিছু পরিক্রমাকারী আসে যারা নৌকো পার হয়ে এই সঙ্গমের পথে যারা এগিয়ে যায়। তো বর্ষাকালে তো এসব জায়গা সম্পূর্ণভাবে জলমগ্নই থাকে, সে তো দেখেই বোঝা যাচ্ছে। তো এই একটাই ঝাড়ি পথ, কিন্তু এখানেও একটি পথ আছে, ওটা ছোট পথ, সুতরাং এই পথ দিয়েই যেতে হয়। আর গুগল বাবা এখানে আমাকে বুঝতে পারছে না ঠিক আমি কোন পথে আছি। গুগল বাবা দেখাচ্ছে আমি মান নদীর পশ্চিম পাড়ে আছি। যাই হোক, ভারতবর্ষের এত দুর্গম দুর্গম জায়গা আছে যেখানে গুগল বাবার চোখ পৌঁছয় না, তা কী করা যাবে আর, সুতরাং এগিয়ে চলি। এখানে পাকদণ্ডীতে অনেকটা চওড়া, গাড়ি চলার মতো, তবে মাটির রাস্তা, আর কিছু কিছু স্টোন চিপ হয়তো কোনো যুগে ঢালা হয়েছিল, সেগুলো খানিকটা দাঁত মুখ খিচিয়ে রয়েছে, চলতেও কষ্ট। হ্যাঁ, ভয়ানক কাঁটা ঝোপ ঝাড়ি ভর্তি, এগুলো অগম্য। যে তলায় তলায় গরু ছাগল দিব্যি চড়ে বেড়ায়, তো গরু ছাগলই বা এখানে কোথা থেকে আসবে, কিছুই নেই। যাই হোক, আগে এগিয়ে চলি,
নর্মদে হর। তো শুক্ল তীর্থের পথে এগিয়ে চলেছি। তো তীর্থ তো শুক্ল, কিন্তু যে পথ দিয়ে হাঁটছি তাতে দেখা যাচ্ছে যে ধূসর বর্ণ লাভ করছি। শুক্ল বর্ণ তো থাকবে না বিলকুলই। দেখো কী পরিমাণ ধুলো, এক হাঁটু ধুলো যাকে বলে আক্ষরিক অর্থে। তো জুতোর অবস্থা এই। যাই হোক, এসব সমাজ থেকে পরিত্যক্ত এলাকা, মাইলের পর মাইল এইরকম ঝাড়ি জঙ্গল ধুলোয় ভর্তি একটি পাকদণ্ডী, না কোনো যানবাহন, না কোনো মানুষজন, না কোনো আশেপাশে বসতি, একদম। আর মায়ের থেকে বেশ খানিকটা দূরে এটা। কিছু করার নেই, ধীরে ধীরে এইসব তীর্থগুলো, প্রাচীন তীর্থ, নর্মদা মায়ের জলে ভেসে যাবে আর মানুষের মন থেকে হারিয়ে যাবে। তো এই পথের এই দুর্গমতা, নির্জনতা আর সংক্ষিপ্ত মানুষের জীবনের সময়কাল, এই তিনটি কারণের জন্য এ পথে আর তীর্থযাত্রীরা কেউই যাচ্ছে না। আমি একটু দেখার জন্যে নমুনা স্বরূপ এসেছিলাম, কিন্তু যেটা অনুমান করেছিলাম সেটাই হচ্ছে। তো একদমই কেউ নেই। কখনো সখনো কালীভদ্রে যায় তীর্থযাত্রী আশ্রম থেকে, সেটা শুনছি। সবাই দূরে, অনেক দূর দিয়ে, শহরের মধ্যে দিয়ে, যেখানে পাকা রাস্তা গেছে, সুন্দর সড়ক, সহজে যাওয়া যায় অল্প সময়, সেই রকম রাস্তা দিয়েই যাচ্ছে। আর আস্তে আস্তে মায়ের প্রতি অনুভবটাও অনেকটা কমে যাচ্ছে। মায়ের সেই কৃপা লাভ করতে গেলে তো তীর দিয়ে যাওয়া দরকার, কিন্তু তীর দিয়ে যাবে কি করে? কোনো রকম উপায় নেই। সংসারী মানুষ কোনো রকমে 2-4 দিনের ছুটি নিয়ে সংসার থেকে আসে মায়ের পথে, তারপর দেখে যে মায়ের 250 কিলোমিটার, 2500 কিলোমিটার দৈর্ঘ্য বেড়ে এখন 3600 কিলোমিটার। তো কি করবে? এটাই ভবিতব্য। যাই হোক, দেখি, দর্শন করি শুক্লতীর্থ। আর অনেক জায়গা নিয়ে, অনেক প্রাচীন শিব মন্দির নিয়ে বিতর্ক আছে। সেসব বিতর্কের যে সমাপ্তি ঘটানোর উদ্যোগ, সেরকম পণ্ডিত বা বিচক্ষণ সাধু একদমই নেই। হ্যাঁ, বরঞ্চ যারা হয়তো বাইরে থেকে বিভিন্ন শাস্ত্র পড়ে এসছে, উদাহরণ পড়ে এসছে, তারা খানিকটা বলতে পারতে পারে, যারা হয়তো কখনো নর্মদার তীরেই আসেনি। কিন্তু এখানে স্থানীয় যারা আছে, তাদের বেশিরভাগই কাছে মূল তথ্য নেই। তারা কখনো প্রয়োজন বোধ করেনি তারা যে জায়গাটায় বসবাস করছে তার আদিমতম ইতিহাসটা সংগ্রহ করে রাখে। নর্মদে ঘর। তো দেখাই নর্মদা পথের কাঁটা, এক একটি 2 ইঞ্চি পুরো, আর এক একটি পেরেকের সমান। মানে একটি পুঁতলে পুরো পা ফুঁড়িয়ে অন্য দিক দিয়ে বেরোবে। তো পথের উপরে এই ধরনের সব কাঁটা আছে। এই কাঁটাগুলো যখন আরেকটু বড় হবে তখন এইরকমই চেহারা নেবে, ভয়ানক। তো অনেক জায়গাতেই যেমন ওই সব এরকম কাঁটা ঝোপ পড়ে আছে রাস্তার উপরে, যাচ্ছি আর সরিয়ে দিচ্ছি। সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ সাধারণ মানুষ এই পথে চলে না। তীর্থযাত্রীরা যারা খালি পায়ে যায় তাদের পায়ে ফুটবে, বা একটু অসাবধান হলে আমরা যারা জুতো পরে আছি তার তলা ফুঁড়েও পায়ে ঠিক ফুটে যাবে। কয়েকবার ঘটেছেও আমার, এমন রক্তপাত হয়েছে। হ্যাঁ, তো বলে মায়ের পথে ডাঁটা, কাটা আর আটা, এই তিনের নেই কোনো ঘাটা। কাটা আছে, ডাঁটা আছে, সজনে ডাঁটা ভর্তি, কেউ খায় না, আর আটা,
হ্যাঁ, গমের আটা, বাজরার আটা, তারপরে ভুট্টা বা মক্কার আটা। আটার অভাব নেই, কাঁটার অভাব নেই, ডাঁটার অভাব নেই, নর্মদেই হার। তো মায়ের পথে চলতে চলতে এই ছোট্ট প্রাণীটির দেখা পেলাম। এ হলো चूहे का बच्चे। छोटा सा है जीव, चल नहीं पाते अच्छा ढंग से। आ जाओ बाबा, आ जाओ आ जाओ आ जाओ। আমাকে কোনো ওর ভয় নেই। দিব্যি গাছের পাতা চিবাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। বাহ, ঠিক है, नर्मदे हर। তো এসে গেলাম চিড়িয়া সঙ্গম আর শুক্লেশ্বর মহাদেব। এখানটা নর্মদা মায়ের একদম তীরে স্বচ্ছ জলধারা স্রোত আছে। তো আপাতত মায়ের কাছে যাচ্ছি না, পরে যাওয়া যাবে, আগে আশ্রয়স্থলে যাই। তো এই হচ্ছে শুক্লেশ্বর মহাদেব মন্দির। উপর দিয়ে পথ, গাছগাছালিতে ঢাকা পড়ে আছে মন্দিরটি। সুন্দর স্থান। আর এই হলো মায়ের তীর, পাথর ভাতানো তীর। আর ভিতরে একটি শ্বেত পতাকা দেওয়া আছে। নদী তো এখানে ভারী সুন্দর, স্বচ্ছ। মানসঙ্গমে যেরকম নোংরা দেখেছিলাম সেরকমটি নয়, কারণ এই লোকালয় থেকে বহু দূরে। মানসঙ্গমও লোকালয় থেকে বহু দূরে, কিন্তু ওখানে শান্ত জল বলে সমস্ত ময়লা আবর্জনা ওইখানে গিয়ে জড়ো হয়েছে। এই স্থানটি সেরকম নয়, তবে এখানেও চারিদিকে প্রচুর প্লাস্টিক, আবর্জনা, ময়লা সব আছে। যাই হোক, আপাতত যাই বাবা দর্শনে, নর্মদে হার। এসে গেলাম শুক্লতীর্থ शुक्लेश्वर महादेव। पगारा भी जाते हैं पर कोई काली बावड़ी नहीं करे। अच्छा, छितरी में, आश्रम में। अच्छा, तो कोई रुक जाएंगे? हाँ, काली बावड़ी में आश्रम में, छितरी में भी आश्रम। अच्छा, वहाँ से तारापुर होके आप मानव जाओ। आज 4 तारीख। हाँ, 4 तारीख नर्मदे हार। नर्मदे हार। आज 4 तारीख সকাল এখানে কোঠরা গ্রামের পাশে শুক্লেশ্বর মহাদেব মন্দির, এখানে রাত কাটিয়েছি। আর নিচে এখানে 2-3 জন সাধু বাবা থাকেন, ইনিও পরিক্রমাকারী, ইনি যাবেন পরে কয়েকদিন এখানে আছেন। আর গ্রামের সজ্জন মানুষ সব এই শিব মন্দির আসেন। ইনি শুক্লেশ্বর মহাদেব, অতি প্রাচীন মন্দির। তো ইনি শুক্লেশ্বর মহাদেবকে দর্শন প্রণাম করে এখানে আছেন নন্দী মহারাজ। আর এই আশ্রমের খুবই সুন্দর নন্দী মহারাজ। আর আশ্রমের মধ্যেই একটি নিম গাছ, এই প্রাঙ্গণ ফুড়ে ওপরে, অতি কায় চেহারা, বিশাল নিম গাছ। আর এখানে আছেন হনুমান দাদা, কালভৈরব দাদা, এখানে কালভৈরব দাদা, এবং সামনে যজ্ঞকুণ্ড, খুব সুন্দর। আর মন্দিরে আছে অসংখ্য পাখি। এই দেখুন কি সুন্দর তারা বাসা বেঁধেছে, তাদের জন্য বাসা বাঁধার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা পরম আনন্দে এখানে আছে। এই সব প্রত্যেকটা জায়গাতে এই পাখি। তো দেবতা শুধু মানুষ বা সেরকম দ্বিপদ প্রাণী নয়, এই জীবজন্তু, তার মধ্যে প্রকৃতির মধ্যে মায়ের রূপ লুকিয়ে আছে। আর এই মন্দির চত্বর থেকে নিচে দেখা যাচ্ছে মায়ের সুদীর্ঘ অংশ, খুবই সুন্দর টলটলে জল।
সর্দার সরোবরের বাঁধের যে জল ভরা হয়ে আছে তার এটা শেষ অংশ। আপাতত এই মন্দির থেকে ভরপুর আনন্দ নিয়ে আনন্দ সহকারে এই জায়গা থেকে মান্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছে নর্মদে হর। তো এই শুক্লেশ্বর মহাদেব মন্দির নর্মদা তীরে। এখন আমি যাচ্ছি মা নর্মদার তীর দিয়ে। এক সময় যখন বাঁধ ছিল না তখন নদী ছিল অনেক নিচে, আরও নিচে, এবং কলকল করে তার ধারাটা দেখা যেত। তো বাঁধ তৈরি হওয়ার ফলে যে ব্যাকওয়াটারের প্রভাব, তার জন্যে নদীর জলটা এখন আপাতত স্থির বলে মনে হয়। আর নদীর তীর এখানে পাথুরে, মন্দির অনেক উঁচুতে। এই স্থানে বর্ষার সময় মন্দির কিন্তু ডোবে না। নদীর তীরে এখানে জায়গাটা তো এমনভাবে তৈরি, দেখে মনে হচ্ছে শ্মশান যাত্রী বা তারা যারা ক্রিয়াকর্ম করতে আসে তাদের জন্য জায়গাটি তৈরি। নর্মদে হার। তো 3রা মার্চ মান নদী পেরোনোর পর থেকে যে অংশ, সেই সম্বন্ধে আজকে বলবো এই পর্বে। 3রা মার্চ মান নদী পেরিয়েছিলাম দুপুরের পরে। পেরুতে দুটো বেজে গেছিল। তো ওপারেই মান নদী পেরিয়েই একটি আশ্রম ছিল, শিব মন্দির। সেখানে এক পূজারী থাকেন, তার 4 বছর হয়েছেন, কিন্তু তিনি সেখানে থাকতে থাকতে ক্লান্ত। গুণী মানুষ, সেবা যত্ন করেন। তো তার সেখানে একটা অদ্ভুত, মন্দিরটি খুবই সুন্দর, নতুন তৈরি করা। তো বলছেন, তার বক্তব্য হচ্ছে এইটাই হচ্ছে মূল অদিতি মাতার স্থান এবং মান নদীর সঙ্গমে অবস্থিত। কিন্তু মন্দিরের শিব মূর্তি বা ইত্যাদি দেখে খুব প্রাচীন মনে হলো না। যাই হোক, আমি কোনো তর্কের মধ্যে যাইনি। উনি একটা কথা মেনে নিতেই হবে যে শিবজি কোন হ্যায়, শিবজি হ্যায়। তো এই হচ্ছে কথা। তা তিনি এই মন্দিরে মূল অদিতি মাতার স্থান, এই মন্দিরে মূল, এসব বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। তবে কোনো মন্দির সত্যি দেখলে বোঝাই যায়, তার শিবলিঙ্গ বা ইত্যাদি, তার অবস্থান ইত্যাদি দেখলে বোঝা যায় যে সেটি অতি প্রাচীন। তো মান নদী পেরোনোর আগে যে স্থান দেখেছিলাম, বা সেই স্থানটি তো অনেকটা দূরে, কিন্তু সেখানকার অদিতি তীর্থ অনেক প্রাচীন মনে হয়েছিল। আর সেটা মান নদী সঙ্গমে কিন্তু নয়। তো সেখানে ঋদ্ধেশ্বর, এখানেও ঋদ্ধেশ্বর বলেই লেখা রয়েছে। একটা জিনিস আমার ধারণা যে এই গোটাটাই হচ্ছে ঋদ্ধেশ্বর ক্ষেত্র। এটা মেনে নিতে কারোর অসুবিধা হবে না। কোনটা প্রাচীন, কোনটা অতি প্রাচীন, কোনটা আরও প্রাচীন, এই বিতর্কে আমাদের সাধুদের থেকে কি লাভ? দর্শন সুন্দর। যাই হোক, মান নদী পেরিয়ে যে শিব মন্দির, এই সাধু বাবার কথা বলি। তিনি আমাকে খুব যত্ন করে ওই টিক্কার ইত্যাদি ভোজনের নিমন্ত্রণ করেছিলেন, তৈরিও ছিল। কিন্তু আমি সবিনয়ে তাকে জানিয়েছিলাম যে আমার দুপুরে ভোজন হয়ে গেছে, তো ভোজন আমি নিতে পারছি না। তো তিনি তার বাগানের পাকা পেঁপে খাইয়েছিলেন। খুব যত্ন করে আহ্বান করে প্রচুর পেঁপে গাছ লাগিয়েছেন। তো আমি আমার অবসরে ওখানে বেশ খানিকটা সময়, খানিকটা শুয়ে কাটালাম, খানিকটা ডায়েরি লিখে, খানিকটা ওই পেঁপে গাছের গোড়ায় যে ছাল টালগুলো ইত্যাদি হয়েছিল সেগুলো সার হিসাবে জমা করে দিলাম ওনার নির্দেশ মতো। তারপরে ওনার 2টি পোষ্য আছে কুকুর, তাদের টিক্কার ভেঙে ভেঙে খেতে দিলাম। তারপরে ওনার কিছু পোষা পিঁপড়ে আছে,
সে পিঁপড়েগুলো খাবার দিলাম। তো ভারী সুন্দর। আর মন্দির চত্বরের মধ্যে মানে ছাদের নিচে অনেক পশু মানে পাখি, চড়াই পাখি, আরও বিভিন্ন ধরনের পাখি আসে, তাদেরও খাবার দেওয়ার তিনি নিজে হাতেই দিলেন, দানা দিলেন বিভিন্ন রকম। তো এসব দেখে সত্যি কিন্তু ভালো লেগেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই কর্মকাণ্ডের মধ্যে আমি ওই জায়গার ভিতরগুলো ছবি তুলতে কিন্তু মানে একদম বিমালুম ভুলে গেলাম। পরে ভাবছি যে নর্মদা মায়ের ইচ্ছার বিরুদ্ধে না কোনো কিছু, হ্যাঁ, যে আমি এটা সুন্দর করে দেখাবো। আরে মায়ের ইচ্ছা হবে তবে তো, মা কখন যে কিভাবে কাকে ভুলিয়ে দেবেন কিচ্ছু বলার নেই। যাই হোক, গল্পকারেই বললাম। তো ওইখান থেকে সোজা উত্তর দিকে যেতে হয়েছে। কাঁটা ঝোপ, মানে চারিদিকে স্রেফ কাঁটা বাবলা, এবং সেই বাবলার 3-4 ধরনের বাবলা গাছ। কোনোটা উঁচু খাড়া হয়ে যায়, সরু সরু কাঁটা, আবার কোনোটা ঝাড়ি লতানে টাইপের ডাল হয়, এবং তার কাঁটাগুলো এক একটা 2 ইঞ্চি পেরেকের মতো লম্বা আর ওই রকম মোটা। আর শক্ত মানে কি, এত শক্ত যে জুতো অনায়াসে ভেদ করে ভিতরে ঢুকে যায়। কয়েকবার কাঁটার খোঁচাও খেলাম খুব মারাত্মকভাবে। আর ধুলো ভরা রাস্তা, মানে মাইলের পর মাইল ভয় লাগবে। কখনো কখনো সেই রাস্তা 2 পাশে উঁচু ভূমির থেকে নিচে গর্তের মধ্যে দিয়ে, তো উপর থেকে কোনো যদি বন্য জন্তু লাফিয়ে আসে, হ্যাঁ, নেই একথা তো কেউ জোর দিয়ে বলতে পারবে না। হ্যাঁ, তো নেই, সকলে বলে কোনো বন্য প্রাণী এখানে নেই, সব লুপ্ত হয়ে গেছে। তো এই দীর্ঘ জায়গা পেরিয়ে গেলাম শুক্লেশ্বর তীর্থ। নর্মদা মায়ের তীরে অতি প্রাচীন পবিত্র স্থান জ্ঞান করা হয়। আর মন্দির চাতাল অনেক উঁচুতে। তো নর্মদা উপরে যে ড্যাম তৈরি হয়েছে, সেই ড্যামের জন্য জল এখানটা কিন্তু অত বেশি উঁচুতে ওঠে না। তবুও মন্দির এত উঁচুতে যে যদি জল ওঠেও বা কখনো মন্দির চত্বর অবধি উঠবে না। তো শুক্লেশ্বর মহাদেব লিঙ্গটি ঈষৎ লাল রঙের, ছোট লিঙ্গ, কিন্তু ভারী সুন্দর দেখতে। আর গ্রামবাসীরা এসে সেই মহাদেবকে এত সুন্দর করে সাজান, গাঁদা ফুল দিয়ে সাজিয়েছেন, দেখার মতো, নয়নাভিরাম। ছবিতে সেই মনোরম দৃশ্যের বিন্দুমাত্র কিন্তু প্রকাশ আমি করতে পারিনি, মন ওঠেনি আমার। তো গ্রামবাসীরা অহরহই এখানে আসেন, এসে পূজা পাঠ প্রার্থনা। বিশাল চাতাল, তা চাতালের উপরটা সিমেন্টের এবড়ো খেবড়ো, মানে খুব মসৃণ করে করা নেই। ওখানেই চাতালের উপরেই ছিলাম। আর নিচেতে একটি আশ্রম আছে, তা সেখানে যারা শৈবাগমপন্থী সাধুরা আছেন, তো সে সন্ন্যাসীরা তাদের মতো থাকেন। ভোজন প্রসাদী করলাম ওখানে অনেক রাত্রিতে। তারা যখন আহ্বান করলেন, তো যত্ন করে খাওয়ালেন ঘরের মধ্যে। ওখানে পাকা বাথরুম ছিল, আর ছিল এক অখণ্ড শান্তি। আর চাতালের উপর থেকে, অনেক উঁচু চাতাল, তো তার উপর থেকে নর্মদা মায়ের ভরপুর দর্শন হচ্ছে। পেছন দিকে বিশাল এক অশ্বত্থ গাছ, তার সেই ছায়া পাতা, সে একটা মনের মধ্যে স্মৃতি গেঁথে দিল। তো এই হলো শুক্লেশ্বর মহাদেব। তো এখানে কয়েকটা জিনিস যারা পরিক্রমায় যাবেন তাদের বলে রাখি। এখানে মান্ডু, নর্মদা তট থেকে বলা হয় স্ট্রেট ডিস্ট্যান্স হচ্ছে 14 কিলোমিটার, সোজা উত্তর দিকে। তো এখানে বলা হয় মান্ডুতে রূপমতী, রানী রূপমতী, ভক্তিমতী, হ্যাঁ, নর্মদা মায়ের কৃপা লাভ করেছিলেন, শিব ঠাকুরের কৃপাধন্য ছিলেন। তো সেই রূপমতীর আহ্বানে মা নর্মদা অন্তঃসলীলা হয়ে সেই 14 কিলোমিটার দূরে ওখানে রানী রূপমতী কুণ্ড, তার মধ্যে তিনি প্রকাশিত হয়েছিলেন। এইটাই হচ্ছে লোকমান্যতা। তো প্রত্যেক পরিক্রমাকারীকেই মান্ডু অবশ্যই যেতে হয়।
এবং এই শুক্লতীর্থের পর থেকে নর্মদা মায়ের একটা ধারা বলুন উপধারা বলুন উত্তর দিকে বেঁকে গেছে। তো সেই জলধারাটিকে নর্মদা মাই কৃপা করা কল্পনা করা হয় এবং সেই ধারাটিকে কখনো পার করা হয় না, অতিক্রম করা হয় না। তাই যারা পদব্রজে পরিক্রমায় যাবেন তারা এই শুক্লতীর্থ থেকে সোজা সেই নদীর খানিকটা দূরত্ব রেখে সোজা উত্তর দিকে মান্ডু অবধি যেতে পারবেন। তো খানিক দূর যাওয়ার পর আবার এই রাস্তাটি দুটো তিনটে পথে ভাগ হয়ে গেছে। কে কোন পথ নেবেন এ ভারী জটিল, কে কোন পথ নেবেন তার বিষয়। তো তো কেউ ডান দিকেরটা, কেউ বাঁ দিকেরটা, কেউ একটা পাকা রাস্তা ইত্যাদি নেবেন। আবার অনেকে এই শুক্লতীর্থ বা মান নদী এর অনেক আগে থেকেই সোজা বাঁদিকে পথ ধরে পাকা সড়ক ধরে সোজা মান্ডু চলে যান এবং আজকালকার দিনে বেশিরভাগ পরিক্রমাকারী তাই করেন। তারা এদিকটায় আসেন না কেন? এক হচ্ছে নর্মদা মায়ের তীর এত দুর্গম, পথে কাউকে জিজ্ঞাসা করার লোক পাবেন না কোন পথে যেতে হবে। হ্যাঁ, সে ভারী। আমি তো গোলকধাঁধায় পড়েছিলাম, সে মায়ের কৃপায় উদ্ধার পেয়েছিলাম, কিন্তু সবাই তো সেভাবে চলতে পারবেন না। সবার মানসিক বল, চলার ক্ষমতা, মনের জোর, নিজের প্রতি আস্থা তার উপরে সবটা নির্ভর করে। তো শুক্লতীর্থ আজকালকার দিনে মনে করুন 70% পরিক্রমাকারী আসেন না, সাধু সন্তরা আসেন, আর আমার মতো দু একজন যারা একটু জেদি তারা আসেন। তো এটা গর্ব করে বলছি না, এটা কারণ বলছি যে এই সমস্ত জায়গা আসতে গেলে কিন্তু সত্যিই কিন্তু শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা মাকে দিয়ে তারপর আসতে হয়। মনের একটা অসম্ভব সাহস, দৃঢ়তা না থাকলে এইসব জায়গায় আসা মুশকিল। তো আমি এই প্রাচীন পথ ধরেই গেলাম। তো রাত কাটানোর পরে এই শুক্লতীর্থ থেকে অনেক গোলকধাঁধা পেরিয়ে অনেকের কাছে জিজ্ঞাসা করে কখনো সড়ক পথ, কখনো জঙ্গলের পথ, কখনো নদীর ধার, এইরকম করে করে দীর্ঘ পথ মান্ডু গিয়েছিলাম। তো এই মান্ডু যাওয়ার পথে আরও কিছুটা ব্যাপার আছে যে কখনো লোকের মুখে শুনতে পাবেন এই তো 30 কিলোমিটার, কখনো শুনতে পাবেন না 50 কিলোমিটারের বেশি পড়বে। তো সত্যি তাই, যে কথাই বলে 30 কিলোমিটার, কিন্তু দেখা যায় যে মান্ডু পরিক্রমা করে যখন ফিরলাম ততক্ষণে আমার প্রায় 100 কিলোমিটার চলা হয়ে গেছে। তো সুতরাং এই পথ বিভিন্ন, মত বিভিন্ন, কোন পথে যাবেন জটিলতা আছে, কিন্তু মান্ডু ঠিক পৌঁছে যাবেন তাতে সন্দেহ নেই। তো এই মান্ডু যাওয়ার যে কাঠিন্য, তার যে শারীরিক সক্ষমতা লাগে সে কিন্তু মারাত্মক। তো সুতরাং একদিন যদি এই শুক্লতীর্থে পুরো দিন বিশ্রাম নেওয়া যায়, দিয়ে ভরপুর শিব ঠাকুরের কাছে আশীর্বাদ, নর্মদা মায়ের তীরে তার জলপান, সেখানে স্নান ইত্যাদি করে তারপরে একদিন পরিপূর্ণ বিশ্রাম নিয়ে যদি মান্ডু রওনা হন, সেটা কিন্তু সবথেকে ভালো। মহারাষ্ট্রীয় যারা, তারা পাহাড়ে বসবাস করা অভ্যাস, তারা কিন্তু সরাসরি চলে যায় এবং সিধা পাহাড় পর্বত, তাদের শারীরিক সক্ষমতা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাদের সঙ্গে কারোর তুলনা হয় না। তাই দেখে আমার মতো যারা বাঙালি, যারা একটু নরম হৃদয়ের, তারা যদি সোজা চলে যেতে চান মান্ডু, অত সহজ নয়, কষ্ট হবে। সুতরাং ধীরে সুস্থে যাবেন, সমস্ত তীর্থগুলো দর্শন করতে করতে যাবেন এবং দরকার হলে সময় নেবেন, ধৈর্য ধারণ করবেন। এইটুকুই আমার বক্তব্য। নর্মদে হার।